কেন্দ্র পাহারা বনাম গায়ে হাত দিলে ছাড় নয়, এই দুই বক্তব্য রাজনীতির কোন প্রবণতাকে নির্দেশ করে, অথবা এই পরিস্থিতিটা আসলে আপনি কেমন অনুমান করতে পারছেন? জি, প্রথমে ধন্যবাদ যমুনা টিভির দর্শক এবং ভক্তদের জন্য। আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা যদি বাংলাদেশের এর আগের পূর্ববর্তী নির্বাচনগুলোর যদি ট্র্যাক রেকর্ড দেখি, এর আগে যতই দামি নির্বাচন হোক বা রাতের ভোট হোক, একদলীয় একক দলের ভিত্তিতে নির্বাচন হোক, প্রতিটা নির্বাচনেই কিন্তু যেই পরিমাণ মারামারি সংঘাত কোন্দল হয়েছে, ওই তুলনায় আমি বলবো যে এখন পর্যন্ত বাংলাদেশের ভোটের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো আছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে চেয়ার ছড়াছড়ি, হামলা পাল্টা হামলা, দু একটা জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে এখন পর্যন্ত সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু হ্যাঁ, আপনার প্রধান যে দুইটি রাজনৈতিক দল বর্তমানে নির্বাচনে যারা এক ধরনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, বিএনপি এবং জামাত, যারা একসময় নিজেরা জোট সঙ্গী ছিলেন, তো তাদের মধ্যে আসলে আমি বলবো যে রাজনৈতিক রেটরিকের মধ্য দিয়ে এক ধরনের, আমি বলবো যে রাজনৈতিক মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে মানুষ কথা বলে সেই ধরনের কথাই বলছেন। আমরা এর আগে রাজনৈতিক চর্চায় এর চেয়েও তীব্র, নোংরা, বিশ্রী ভাষায় কথা বলতে দেখেছি। আমি মনে করি যে এখন যে আলাপগুলো চলছে, সেটা একটা রাজনৈতিক দল তার যে ভোটের অধিকার রক্ষা, তার ভোটারের নিরাপত্তা এবং ভোট দেওয়ার যে প্রক্রিয়ায় যে ধরনের আপনার বাধা হতে পারে, সেই ব্যাপারে তার কর্মী সমর্থকদেরকে সতর্ক করার জন্য এই ধরনের কথাটা বলাটা আমি মনে করি স্বাভাবিক। আর যে পাল্টাপাল্টি যে আলাপগুলো চলছে, অবশ্যই সেটা এখন পর্যন্ত আমি বলবো যে একটা মোটামুটি সুস্থ পরিবেশের মধ্য দিয়ে পাল্টাপাল্টি গুলো চলছে। কিন্তু অবশ্যই আমরা আশা করি নির্বাচন পর্যন্ত যদি এই ধরনের, এই কালচারের ভিত্তিতে এই ধরনের রাজনৈতিক আক্রমণ পাল্টাক্রমণের ভিত্তিতেও যদি নির্বাচন পর্যন্ত গড়ায় আর এর চেয়ে বেশি সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আক্রমণের তীব্রতাটা দেখে মনে হচ্ছে যে একটা সংঘাতের দিকে হয়তো জেলেও যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। তারা যদি এক্ষেত্রে সোচ্চার, সজাগ এবং তাদের কার্যক্রমের দিক থেকে সচল থাকে, তাহলে এই পরিস্থিতিটাকে আরো খারাপের দিকে যাতে না যায়, সেক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পারবে। আচ্ছা, ইফতেখার ভাই, একটা বিষয়, যেমন আপনি দুই দলের ভোট পাহারা দেয়া আর যে নির্দেশনাগুলো আপনি এখনো পর্যন্ত দেখছেন, এই কথাটা তো শুধু আজকে না, আমরা গত পরশুদিন থেকে এই বিষয়গুলো শুনতে পারছি। এবং আজকে সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোর কমিটির মিটিং হলো, সেই কোর কমিটির মিটিংয়ে কিন্তু এই বিষয়টাকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে, যখন একটা কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় এবং তার আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত সেখানে একটা আইনানুগ একটি থাকে, যেটি বলা হয়, ধরেন আমরা 144 ধারার মধ্যে কিন্তু তারা থাকে, এর একটি নির্দিষ্ট সীমারেখা আছে। সেই সীমারেখার মধ্যে আপনার দুই দলই বলছে তারা পাহারা দেবেন এবং ভোট পাহারা দিতে দুই দলই আসবেন। সকালে আসুন, ভোরে আসুন, তাহাজ্জুদ পড়ে আসুন, যে সময় আসুক না কেন, পান থেকে চুন খসলে অথবা একটা শব্দ ব্যবহারের কারণেও কিন্তু বড় ধরনের সংঘর্ষ লেগে যায়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো ওই স্থানীয় প্রশাসনের সক্ষমতা কতটুকু আছে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে স্থানীয় প্রশাসনের সক্ষমতা আছে, কারণ এখানে শুধুমাত্র পুলিশ না, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকবেন, তাদের সবার ওই সক্ষমতা আছে। হ্যাঁ, মানে ধরেন মধ্যরাতে ভোট পাহারা দেওয়ার কথা আহ্বান জানানো, এগুলো অবশ্যই কর্মীদেরকে সতর্ক করা, সজাগ করার জন্য রাজনৈতিক দলগুলো বলবে। এবং দুই পক্ষ যদি ভোট পাহারা দিতে আসে, সেক্ষেত্রে আপনার কথার সাথে আমি একমত যে সেখানে কোনো একটা কথার এদিক সেদিকের কারণে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তার কর্মীদেরকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়া এবং কোনো কারণে যদি ভোটে কারচুপির কোনো আশঙ্কা তৈরি হয়, সেটাকে বাধা দেওয়ার কাজটা তো করবেই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তো দায়িত্ব হচ্ছে যে পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না গড়ায়, একটা সুষ্ঠু রাজনৈতিক চর্চা এবং প্রক্রিয়ার মধ্যেই যাতে এটা সীমাবদ্ধ থাকে, সেটা তারা নিশ্চিত করা। কিন্তু তারা তো রাজনৈতিক দলের রাজনৈতিক আমি বলবো যে ডেমনস্ট্রেশনকে তো তারা মানে বাধা দেওয়ার সুযোগ নাই। তারা যদি আবার আরেকটা অভিজ্ঞতার কথা থেকে, যদি আমার অভিজ্ঞতা থেকে যদি আপনার কাছে জানতে চাই ইফতেখার ভাই, সেটা হচ্ছে, ধরেন এই যখন হবে পরিস্থিতিটা, আমরা আসলে সেই 12 তারিখের সেই দৃশ্যপটটা আসলে ভাবছি, সেই ভাবনার জায়গা থেকে আমরা যেটি চিন্তা করছি, ধরেন কেন্দ্র থেকে কোনো ভোটার বেরোলেন,
বেরিয়ে কোনো একটা ঘটনার মুখোমুখি তিনি হয়েছেন অথবা তিনি ফেস করেছেন, তিনি একটা অভিযোগ করতে চান। সো সেই অভিযোগটা তিনি আমাদের কাছে করবেন অথবা হচ্ছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে, সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির কাছে তিনি করবেন। বাট বাইরের পরিস্থিতিটা যদি ওই রকম থাকে, তাহলে কি ভোটারদের অভিযোগ করার যে সাহস, সেটি কি কোনোভাবে সমস্যায় পড়তে পারেন কিনা, অথবা অনেকে মুখ বুজে চলে যেতে পারেন কিনা? আমি মনে করি যে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের যে সাহস, সেটা রাজনৈতিক দলগুলোর চেয়েও অনেক তীব্র এবং গভীর। এবং তারা একটা অনেকগুলো বছর ধরে, প্রায় 15-16 বছর ধরে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যথেষ্ট সোচ্চার। আমি আমাদের পাড়া প্রতিবেশী, বাসার আশপাশের লোকজন সবার সাথে কথা বলছি, সবাই ভোট দিতে উদ্গ্রীব। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষকে একভাবে নিষ্ক্রিয় এবং প্যাসিভ ক্যারেক্টার হিসেবে ভাবার সুযোগ কম, অন্তত 24-এর গণঅভ্যুত্থানের পরে। ফলে তারা মুখ বুজে চলে যাবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে সে তার এজেন্সি প্রতিষ্ঠা করবে, সে তার ভোট দিবে, এবং এই ভোটে যদি কেউ কোনো রাজনৈতিক দল কারচুপির সুযোগ তৈরি হয়, তাদের আসলে পরবর্তীতে বাংলাদেশে রাজনীতি করার ক্ষমতা যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। ফলে আমি বাংলাদেশের মানুষের, ভোটারদের নিজের শক্তি, নিজের প্রতি সম্মান এবং তার অধিকারের প্রতি তার যে অঙ্গীকার, সেটাতে আমি সমর্থন করতে চাই। এবং আমি আশা করি যে বাংলাদেশের মানুষ সেটা তার করবে। এবং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তারা আগে যে ফ্যাসিবাদী শাসনের যে নির্বাচন হতো, যেভাবে জোর করে রাত্রে ভোট দেওয়া হতো বা ডামি নির্বাচনে ভোট দেওয়া হতো, সেটা যদি তারা কোনোভাবে করার চেষ্টা করে, আমি মনে করি যে তাদের পরিণতি এর আগের ফ্যাসিবাদের সরকারের চেয়েও ভয়াবহ হবে।